নমস্কার। আজকে আমাদের পোস্ট এডিটের এই পর্বে এটা একটি স্পেশাল পর্ব, আপনারা বুঝতেই পারবেন এবং বুঝতে পাচ্ছেনও সম্ভবত। আজ ফাদার্স ডেতে আমাদের এই বিশেষ পর্বে আমাদের অতিথি যিনি, তাকে পরিচয় করিয়ে দেওয়ার কি দরকার আছে? না, তাকে পরিচয় করিয়ে দেওয়ার একেবারেই দরকার নেই। মমদি, আপনাকে আমাদের শোয়ে স্বাগত জানাই। আমরা এমন একজন মানুষকে নিয়ে আজ কথা বলতে চাইছি যার ছবি আমরা মাঝখানে দেখতেও পাচ্ছি। তাকে নিয়ে বাঙালি সারাদিন কথা বললেও চুপ করে শুনবে, সেখানে পিনপতনের নীরবতাই থাকবে। কিন্তু খুব যেটা আমাদের খারাপ লাগা যে আমরা ওদের সময়কার অনেক এই যারা স্টলওয়ার্ড তাদের সম্পর্কে সেভাবে কিছু জানি না। আর তোমাকে যখনই বাঙালি দেখেন, বাঙালি দেখলেই একটাই কথা বাঙালির মনে সবসময় প্রথম আসে আর শেষেও আসে, সেটা হচ্ছে স্নিগ্ধতা। যেই স্নিগ্ধতা ব্যাপারটা ক্যারি ফরওয়ার্ডই হয়েছে এই জায়গা থেকে। একদম। তো আজকে সেই কথা বলবো যে একদম মানে উদয় শঙ্করের কন্যা মমতা শঙ্কর, এখন মমতা শঙ্কর ঘোষই আমি বলবো। তো সেই বাবাকে দেখা মেয়ের নজর দিয়ে, সেটাই একটু চাইছি। একটু যদি বলো যে মানে ছোটবেলায়, যেটা প্রত্যেকের কাছে প্রত্যেকের বাবার একটা ব্যাপার থাকে, মেয়েদের কাছে আরো বেশি বাবার একটা জায়গা থাকে, শিল্পী বাবা কতটা আলাদা হন? আমি প্রথম থেকে বাবার কথা একটু বলি। একদম 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 তোমার মতো। আমার বাবা যেদিন আমি হয়েছি, এটা গল্প শোনা, মানে আমার মার কাছে এবং অন্যদের কাছে শোনা, বাবা একদম ভোরবেলা আকাশে নাকি একটা তারা দেখেছিলেন, এবং বাবা নাকি সেই তারাটা কোনোদিন দেখেননি, আর কোনোদিন দেখেননি, ওই দিনই দেখেছিলেন। কিন্তু আমার মা সবসময় বলে ওটা শুকতারা এবং ওটা রোজই দেখা যায়, কিন্তু বাবা নাকি কোনোদিন দেখেননি, ওটা ওই দিনই দেখেছেন। তো একসময় আমার নাম ভাবা হয়েছিল তারা, হ্যাঁ এরকম একটা নাম দেওয়া হবে, এরকম ভাবা হয়েছিল। তো যাই হোক, বাবা সেই ভোরবেলা আমার মামা, আমার আরো আত্মীয়দের নিয়ে, মানে সেদিন জানেন যে আমার মানে সেদিন আমি জন্মাচ্ছি, কারণ আমি মানে সিজারিয়ান হয়ে সেকশনে আমার জন্ম হয়েছিল। তো সেই জন্য আমাকে বাবা এত নার্ভাস ছিলেন, গাড়ি নিয়ে ভোরবেলা বেরিয়ে গেছেন। ভোরবেলা বেরিয়ে, তখন তো নার্সিং হোমে ঢুকতে দেবে না, সেই জন্য বাবা পুরো ময়দান টয়দান সব চক্কর মেরেছেন সবাইকে নিয়ে, মানে ওই একা ওই টেনশনটা, হ্যাঁ টেনশনটাকে কাটানোর জন্য। তারপরে তো বাবা নার্সিং হোমে গিয়ে তারপরে শুনলেন এইরকম আমার কথা। এরপর থেকে মানে বাবাকে যখন থেকে আমার মনে আছে, বাবা হচ্ছেন মানে একটা ভালোবাসার একটা কি বলবো, একটা কি কথাটা বলি বলুন তো, মানে ভালোবাসার একটা তাল, এত ভালোবাসা বাবার মধ্যে, এত স্নেহ, এত ভালোবাসা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাবা কিন্তু সাংঘাতিক মানে ডিসিপ্লিন মেনে চলতেন, ডিসিপ্লিনারিয়ান ছিলেন, আর ভীষণ ডিসিপ্লিন মেনে চলতেন। এমনকি মানে ঘড়িটা সেকেন্ডের কাঁটা মেলানো থাকতো বাবার। মানে আমাকে এরকম ভাবে বলতেন, দেখ সেকেন্ডের কাঁটাটা এখান থেকে যাবে, সাইরেনটা বাজবে, আর ঠিক মানে সেকেন্ডের কাঁটার সঙ্গে মেলানো থাকতো। এইরকম সাংঘাতিক মানে বাবার। আমি কখনো কখনো কি হতো ছোটবেলায়, মানে একেবারে ছোটবেলায় তো বাবার পাশে বসে আমি রিহার্সাল দেখতাম, যখন সবাই নাচছে তো আমি তাদের সঙ্গে নাচতাম,
আর বাবা সবসময় বলতেন যে ওকে ওর মতো ছেড়ে দাও, ওকে ওর মতো নাচতে দাও, তোমরা শুধু সাবধানে নেচো যে তোমরা হোঁচট খেও না বা ও ও ও না পড়ে যায়, কিন্তু তোমরা একদম ওকে নোটিস করবে না, তোমরা তোমাদের মতো রিহার্সাল দিয়ে যাও। ওরা সেটা করতো। তারপরে বাবা যখন একদম সিরিয়াসলি যখন রিহার্সালটা আরম্ভ করতেন তখন আমাকে বলতেন যে চলো মমো এবার আমরা বসে দেখি, তুমি দেখো তো কে কে ভুল করছে কে ঠিক করছে। মানে কি এরম কখনো বলতেন না এবার চলো বসে বসে পড়ো, এবার বড়রা রিহার্সাল করবে তুমি বসে পড়ো, মানে যাতে আমার মনে দুঃখ না লাগে সেই জন্য ওরম ভাবে বলতেন যে মমো এবার চলো আমরা বসে দেখি, তুমি দেখো তো এ ভুল করছে কে ঠিক করছে, কার ভালো হচ্ছে কার অত ভালো হচ্ছে না, সব তুমি দেখে আমাকে বলো। তো এটাতে আমাকে বিজি রাখাও হতো। হ্যাঁ, আর আমার চোখটাও বোধহয় তখন থেকে তৈরি হয়েছিল যে এই যে বাবার এইটার থেকে। তো আমি বসে বসে দেখতাম ওদের নাচ। তো সেখানে আমার একটা বোধও তৈরি হতো, তৈরি হয়েছিল। তারপরে সবাই এটা ভাবেন যে আমার নাচের পেছনে আমার বাবা, কিন্তু আসলে কিন্তু তা নয়, আমার নাচের পেছনে পুরো আমার মা। আমার বাবার স্টাইলটা কি, উদয় শঙ্কর স্টাইল কি, সেটা পুরো আমার ভেতরে, মানে আমার ভেতরে ঢুকিয়েছেন আমার মা। মানে আমাকে পুরো বুঝিয়েছেন এই উদয় শঙ্কর ডান্স স্টাইলটা কি সেটা আমার মা। এবং আমার নাচের পেছনে পুরোটা আমার মা। হয়তো জন্মসূত্রে আমি বাবার কাছ থেকে পেয়েছি হয়তো, কিন্তু নাচকে বোঝা নাচকে জানা সেটা আমার মা, কিন্তু আমার অভিনয় সেটা আমার বাবা। তো এবং এই গল্পটা অনেকবার বলেছি, সবাই জানেন যে আমার আমি ছোটবেলায় ভীষণ ঘ্যান ঘ্যান করতাম। মানে তখন তো টেলিভিশন, তারপরে ফোন, হ্যান ত্যান এগুলো তো কিছুই ছিল না। তো আর আমাকে আমি খুব একটা মানে বাবা মার সঙ্গেই বেরোতাম, মানে বন্ধুদের সঙ্গে বেরোনো এইসব এগুলো কখনো হয়নি আমার। কখনো মানে তারা পছন্দ করতেন না। তো আমি যখন ওই রকম ঘ্যান ঘ্যান করতাম সবসময় বাবার কাছে গিয়ে ঘ্যাঙাতাম, বলতাম বাবা ভাল লাগছে না। তখন বাবা করতেন একটা টুল নিয়ে আয়নার সামনে রেখে আমাকে বলতেন ওখানে বসো, বসে এই যে বাবা ভাল লাগছে না এটা কত রকম ভাবে বলতে পারো। তো কত মানে রেগে বলো, হেসে বলো, মজা করে বলো, কেঁদে বলো, বিরক্ত হয়ে বলো, এই যে নানান রকম। আর বাবা বসে দেখতেন যে আমি কখন ন্যাচারাল ভাবে করছি আর কখন আমি আড়ষ্ট হয়ে যাচ্ছি, সেইটা বাবা আমাকে ধরিয়ে দিতেন। কিন্তু কোনোদিন যে অ্যাক্টিং শেখাবার জন্য বা সেরকম কিছু সেটা কিন্তু না, যে কোনোদিন আমি অ্যাক্টিং করব সেটা মানে বাবা মা কোনোদিন চাননি। যে মানে ছোটবেলা থেকে, কারণ আমার ছোটবেলা থেকে আমার অফার এসছে সিনেমায় নামার, কারণ আমরা ফিল্ম সার্ভিসে থাকতাম। ওটা পুরো মানে সিনেমার হেন কেউ নেই যে আসেননি, মানে কলকাতার মানে বম্বের এমনকি রিচার্ড অ্যাটনবরো পর্যন্ত ওখানে এসে মানে দেখেছেন, প্রজেকশন দেখেছেন। ওখানে সমস্ত সিনেমার সব জিনিস করা হতো, এডিটিং রুম ছিল, প্রজেকশন রুম ছিল। আর আমার ভীষণ সিনেমা দেখতে ভাল লাগতো। তো আমার প্রজেকশন রুমে যাওয়া বারণ ছিল, কিন্তু আমি স্কুল থেকে ফিরে ওই প্রজেকশন রুমে ঢুকে যেতাম। বাবা মারা তখনও জানেন না যে আমি কখন স্কুল থেকে ফিরেছি। তো আমি কিছুক্ষণ একটু সিনেমা দেখে আমি তারপরে ওপরে চলে যেতাম। তো আর আমার ড্রাইভারকে বলা ছিল যে তুমি বলবে না যে আমি এসে গেছি। তো এইরকম করে আমি সিনেমা দেখতাম। তো
তারপরে তো এরপরে বাবাকে যখন স্টেজে নাচ হতো তখন বাবা কি করতেন, আমি বাবা আর মা যে পোশাকগুলো চেঞ্জ করতেন সেই পোশাকটা আবার আমি পরে স্টেজের পাশে বসে থাকতাম। মানে একটা ওড়নি জড়িয়ে বা একটা কিছু পরে বা একটা ব্লাউজ সেটা ঢলঢলে হচ্ছে সেইটাকে পরে আমি স্টেজের পাশে বসে থাকতাম আর নাচগুলো দেখতাম, তার সঙ্গে করতাম, নাচ করতাম। আর আমাদের একটা নাচ ছিল, মানে বাবার একটা নাচ ছিল, সেটা লেবার অ্যান্ড মেশিনারি বলে। আচ্ছা। তো সেই লেবার অ্যান্ড মেশিনারিতে একটা গ্রাম্য সিন থাকতো, একটা গ্রাম্য সিন ছিল যেখানে বাবা কখনো কখনো আমাকে যখন দেখতেন ওইরকম একটা ওড়নি ফোড়নি জড়িয়ে বসে রয়েছি, বাবা আমাকে এরম ভাবে তুলে কাঁধের ওপর বসিয়ে আর স্টেজে একটা পাক ঘুরিয়ে আনতেন। মানে এটা আমার কাছে মানে একটা স্বপ্নের মতো। আর আমি না রোজ ওই জায়গাটায় বসে থাকতাম, বাবা কখন আমাকে একটু পিঠে করে মানে কাঁধে করে নিয়ে ঘুরিয়ে আনবেন, এইটার জন্য বসে থাকতাম। তো বাবা রোজ করতেন না, এক এক দিন ওরকম করতেন। তো সেটা মানে আমার কাছে একটা বিরাট ব্যাপার ছিল। বাবার যেটা ছিল, মা আমার সঙ্গে মা ভীষণ স্ট্রিক্ট, সাংঘাতিক স্ট্রিক্ট, কিন্তু ততটাই ভালোবাসা। মারও যতটা স্ট্রিক্ট ততটাই ভালোবাসা। কিন্তু বাবার যেটা ছিল, বাবার ছিল মানে দাদার প্রতি অনেক স্ট্রিক্ট হয়েছেন, কারণ আবার দাদা হস্টেলে থাকতেন, সুতরাং দাদা বাইরে বাইরে থাকতেন। আমার উপর বাবা ভীষণ সেই দিক দিয়ে ভীষণ আমার সঙ্গে ভীষণ লিনিয়েন্ট, ভীষণ আমাকে প্রশ্রয় প্রশ্রয় ঠিক না, আমি যদি কোনো অন্যায় করতাম তখন কিন্তু বাবা মা কেউ আমাকে প্রশ্রয় দিতেন না। আর সবচেয়ে ভালো জিনিস ওনাদের মধ্যে যেটা ছিল, যদি মা বকতেন, বাবা এত মানে আমার প্রতি নরম হওয়া সত্ত্বেও মা কোনো দিন মানে আমার সামনে মাকে কোনো দিন বলেননি অমলা, মাকে তো তুই করে বলতেন বাবা, মানে শেষ দিন অব্দি মাকে তুই বলে, অমলা তুই বলে কথা বলতেন। আচ্ছা। কারণ সেই প্যারিসের দিন থেকে তখন মানে বাবার মার মধ্যে 19 বছরের তফাৎ, তো সেই জন্য তো কোনো দিন মাকে ছোট করেননি, যে মার সামনে আমাকে বলা যে অমলা বকিস না এরকম। ফ্রেঞ্চে একটা কথা বলতেন, সেটা এখনো আমি জানি না সেইটার মানে হচ্ছে বকো না, কিন্তু সেটা ফ্রেঞ্চে বলতেন, মানে যাতে যাতে আমি বুঝতে পারি। কিন্তু মানে যখন মা খুব বেশি বকছেন তখন মানে একটু আস্তে করে বলে দিতেন, ওটা একটা কিছু বলতেন, সেটা কখনো আমাকে বলতেন না, পরে সেটা জানতে পেরেছি ওটার মানে হচ্ছে বকো না। হ্যাঁ, কিন্তু কখনো সেটা আমাকে বলতে দেননি বা মাকে কখনো ওই রকম ভাবে বলেননি। আর সেই আমি যদি কোনো রকম অন্যায় কিছু করতাম তখন কিন্তু দুজনেই মানে এক এতে আমাকে শাসন করতেন, কিন্তু কখনো বাবা আমাকে একবারই আমার গায়ে হাত তুলেছেন এবং সেই দিন প্রথম, সেই দিনই শেষ, আর কোনো দিন বাবা আমার গায়ে হাত তোলেননি। মার কাছে সমানে মার খেয়েছি, সে তো মানে স্কুলে যাওয়ার আগে মার একটা মানে বাধা ধরা ব্যাপার ছিল, হয় বেল্ট খুঁজে পাচ্ছি না, নয় কিছু বই খুঁজে পাচ্ছি না, নয় কিছু না কিছু একটা, মানে স্কুলে যাতে যেতে না হয়, স্কুলটা ভাল লাগতো না যেতে। আর আমি কি করতাম, আমি ছোটবেলায় মানে আমি ছোটবেলাকার আমার সঙ্গে আমি এখনকার আমাকে মেলাতে পারি না, আমি ভীষণ দুষ্টু ছিলাম। তাই? হ্যাঁ, হাতে পায়ে দুরন্ত ছিলাম না, কিন্তু মানে দুষ্টুমিটা কিরম ছিল, ঠিক স্কুলে যাওয়ার আগে রোদে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম, অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে না
এসে বাবার গা ঘেঁষে এরকম ভাবে বাবার গায়ে হেলান দিয়ে বসতাম, আর বাবা না ছুঁয়ে বলতে, কি তোর গা তো গরম। তো অমলা এক্ষুনি দেখ ওর ওর কিন্তু গায়ে জ্বর, ওকে আজকে স্কুলে পাঠাস না, হ্যাঁ এই স্কুলে পাঠাস না। আর মা তখন বলতেন ঠিক আছে স্কুলে যাবে না তো, সারাদিন বিছানায় থাকতে হবে, সারাদিন বিছানায় থাকতে হবে, বিছানায় শুয়ে পড়তে হবে, আর দুধ সাবু ছাড়া আর কিচ্ছু খাবে না। এইটা একটা শাস্তি ছিল, সাংঘাতিক শাস্তি। মানে এটা সত্যি এখনকার সঙ্গে একদমই মেলে না, একদম পুরো। আরো আরো দুষ্টুমি করতাম। হয়তো আমাকে দুধ দিয়ে গেছে, দুধটা একটু উষ্ণ গরম, থার্মোমিটারটাকে নিয়ে আস্তে করে ওর মধ্যে একটু চুবিয়ে, মা হয়তো এবার থার্মোমিটার দিয়ে গেছেন, আমি হয়তো বাবার থেকে একটু দূরে চলে গেলাম, এবার আমাকে দুধ দিয়ে গেছে, দুধটা একটু ঠান্ডা হয়েছে কিন্তু উষ্ণ গরম আছে, আমি তার মধ্যে চুবিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এবার বাবাকে এসে এরকম করে মুখ থেকে বার করে বাবাকে এসে দেখাতাম। বাবা বলছে জ্বর আছে, হ্যাঁ না 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 আজকে স্কুলে যাবে না, ব্যাস মজা। এবার মাও সত্যি এতে দেখলেন, কিন্তু মা দেখছেন গা কিন্তু আমার ঠান্ডা, কিন্তু থার্মোমিটারে জ্বর উঠেছে, আমি যে দুধের মধ্যে থার্মোমিটারটা চুবিয়ে এনেছি সেটা জানতে পারতেন না। মানে এইসব সাংঘাতিক বুদ্ধি তখন মাথায় আসে, এইগুলো ভীষণ এইরকম ক্রিয়েটিভিটিটা ছিল, মানে এই ক্রিয়েটিভিটিটা সাংঘাতিক ছিল, নাচের ক্রিয়েটিভিটি অন্য কিছু ক্রিয়েটিভিটি ছিল না, এইটা ভীষণ ছিল। আবার আমার কি, আমাকে যদি অন্যায় ভাবে কেউ কিছু বকতেন তা সেইটা আমি সহ্য করব না, আমাকে তুমি বকো আমার কোনো আপত্তি নেই, আমি অন্যায় করে থাকলে আমাকে যত ইচ্ছে বকো, মারো, কিচ্ছু না, কিন্তু আমি অন্যায় করিনি সেখানে আমাকে বকতে পারবে না। তো ওই রকম আমার এক মাসি ছিলেন, তো তিনি ভীষণ ওই রকম খুঁতখুঁতে ছিলেন। তো আমি কি করতাম, ওনার ওই ছোট ছোট কুলগুলো হয় না, বনকুল, তো সেইগুলো খেয়ে খেয়ে সেইগুলো ওনার যে জায়গাগুলোতে উনি হাত পৌঁছবে না সেই জায়গাগুলোতে ফেলে ফেলে দিয়ে আসতাম, যাতে ঘরটা নোংরা করে আসবো আমি। বাহ, মানে এইরকম দুষ্টু ছিলাম, মানে এখন আমি ভাবতেই পারি না, এরকম কিছু করাকে আমি ভাবতেই পারি না, তখন সেটা আমার অন্যায় বলে মনে হয়নি। না ওই বয়সটা, হ্যাঁ তখন মনে হতো মানে আমার কেন বলবে এরকম, হ্যাঁ, তো সেই জন্য আমার এইটা ছিল। কিন্তু বাবা সব সময়, মার যেরকম বকা ছিল বাবা বুঝিয়ে, চাটাও, হ্যাঁ ও ঠিক আছে থ্যাংক ইউ, বাবা বুঝিয়ে বুঝিয়ে বলতেন। তো আর বাবার সব সময়, বাবাকে আমি তো সারাক্ষণ বাবা এটা এইটা এইটা কেন দিচ্ছ না আমাকে, বাবা এটা দাও বাবা, কিন্তু সবসময় কিন্তু মানে আমি যেটাই চাই তখনই দিতেন না, কিন্তু কিন্তু একটু প্রশ্রয় দিতেন, মা যেমন একদম দিতেন না, না তো না। এইখানে একটা জিনিস বলতেই হয়, যে মা একদম দিতেন না, আমরা আমাদেরই আজকে যে আরেকটি পর্ব গেছে তাতে রাতুলের কাছ থেকে যেটা শোনা গেছে যে 4 টাকা চাইলে তুমি 4 টাকাই দিতে, এই যে এইটা কি মায়ের থেকেই পাওয়া? এটা একদম মা। আর বাবা ঠিক উল্টো, একবার আমাদের হলো, আমি হঠাৎ আমাদের পাশের বাড়ির একজনকে ব্যাগাডেলি খেলতে দেখেছি, ব্যাগাডেলি খেলা হতো না, তো ব্যাগাডেলিতে ওই যে রুপোলি বলগুলো, স্টিলের বলগুলো থাকতো, ওইটা আমার ভীষণ পছন্দ, খেলা জানি না কিন্তু বলটা পছন্দ, হ্যাঁ বলটা পছন্দ, ব্যাগাডেলি খেলা আমি কিছু জানি না। বাবাকে আমি বললাম বাবা আমাকে ব্যাগাডেলি কিনে দাও, ঘ্যাঙাতে আরম্ভ করলাম, বাবা ব্যাগাডেলি কিনে দাও, ব্যাগাডেলি কিনে দাও। তো বাবা তখন আমাকে চৌরঙ্গিতে এম্পায়ার স্টোর বলে একটা দোকান ছিল, আচ্ছা, সেখানে নানান রকম ওই ডিপার্টমেন্টাল স্টোরের মতো ছিল, মানে তখনকার দিনের ডিপার্টমেন্টাল স্টোর, মানে ওখানে অনেক কিছু, ওখানে খাবার পাওয়া যেত, মানে কোল্ড ড্রিঙ্কস, এই খেলনা পাওয়া যেত, এরম একটা ছিল।
তো সেখান থেকে বাবা সবচেয়ে বড় ব্যাগাডেলি, মানে এত বড় একটা ব্যাগাডেলি, তার বলগুলোই এত বড় বড়, সেইটা 7 টাকা, আমার এখনো মনে আছে 7 টাকা দাম ছিল, 7 রুপিস তখনকার 7 টাকা দাম ছিল। বাবা সেইটা আমায় কিনে দিলেন। আমি তো খুশিতে মানে কি করব ভেবে পাচ্ছি না। এই বাড়িতে এনেছি আর মার বকা শুরু হয়ে গেল। মা বলল, কেন ওকে এটা দেওয়া, ও খেলাটাই জানে না, খেলতেই জানে না, তাকে এই বড় একটা ব্যাগাডেলি, যদি দিতেই হতো তাহলে একটা ছোট ব্যাগাডেলি এনে দাও। বাবার হচ্ছে না, বড়টা এনে দিই। হ্যাঁ, তো সেই যে বকুনি খেলাম, সেটা যে আলমারির মাথায় উঠলো সেটা আর কোনোদিন নামেনি। মানে ওই বলের প্রতি ভালোবাসাটাও তখন চলে গেল? না, ওই বকুনিতে বলের প্রতি ভালোবাসা চলে গেছে, ওইটা ওইখানেই রইলো আলমারির ওপরে। আর বাবার আরেকটা ব্যাপার ছিল, বাবাকে কখনো বলতাম, আমাদের তখন আমি গোখেলে পড়তাম, তো আমাদের ক্যান্টিনে 4 আনা করে, মানে আমরা টিফিন খেতে গেলে এক একটা খাবারের দাম ছিল 25 পয়সা, 4 আনা। আচ্ছা, 4 আনা। তো আমরা 5 বন্ধু ছিলাম, তো কত হবে 4 আনা 5, ওই মানে 1 টাকা 25 পয়সা, 1 টাকা 25 পয়সা, 1 টাকা 25 পয়সা দরকার হতো। তো যে যদি সবাইকে নিয়ে খেতে চাই, তো আমি যখনই বাবাকে তো ওইরকম করে ডাকতাম, বাবা এটা দাও, বাবা এরম করতাম। এখন যখনই বাবা এরম করে ডাকতাম, বাবা বলতে, টাকা চাই? মানে জানেন যে এবার মামু আসছে, স্কুলের জন্য টাকা চাইছে, স্কুলের টিফিনের। আমি হ্যাঁ, কি করবি? আমি বাবা আমি টিফিন, বন্ধুরা মিলে টিফিন খাবো। বললেন যে কত লাগবে? আমি হয়তো একটু বাড়িয়ে বললাম, অল্প একটু বাড়িয়ে আমি হয়তো বললাম 2 টাকা এরম লাগবে। বললেন 2 টাকা কি হবে? বাবা 5 টাকা বার করে দিলেন আমাকে। হ্যাঁ, 5 টাকা বার করে, কিন্তু বলবেন 5 টাকার হিসেব কিন্তু আমাকে দিতে হবে, কোথায় কি খরচ করেছো সেটার হিসেব কিন্তু আমাকে দিতে হবে, সেটা আমাকে বলতে হবে, কিন্তু তুমি 5 টাকা নাও। ঠিক আছে, এইরকম ব্যাপার ছিল, মানে একটা লিনিয়েন্ট ব্যাপারের মানে প্রশ্রয়ের মধ্যে কিন্তু একটা শাসনও ছিল। এই সেম জিনিস কি মানে দাদার সাথেও করতেন? মানে দাদার সাথে কি করতেন আমি জানি না, কারণ ও তো হস্টেলে থাকতো, ও তো বাবা মার কাছে, হ্যাঁ ও তো হস্টেলেই বেশিরভাগ থেকেছে, তো তারপরে বেনারসে থেকেছে, ও বাবা মার কাছে খুব কম থেকেছে, তো সেই জন্য আমি সেটা জানি না। আমার সঙ্গে এইটা, আর এটা তো গেল, আর একটা আরো হচ্ছে কত বাবার, মানে আমাদের বাড়িতে মানে এই বাবা কাকা এদেরকে কখনো এরা যে সেলিব্রিটি কথাটাই আমরা জানতাম না, যে আমার বাবা যে কেউ সেটাই আমি জানতাম না। আমার বাবাকে দেখতে মানুষ ভিড় করে আসতেন, মানে যেখানে যাওয়া গাড়ি ঘিরে লোক দেখতে আসতেন, তো মানে এইরকম, মানে হিরো ওয়ার্শিপ বলে না, সেই রকম হতো বাবাকে দেখে। আমার কাকা তো বলেন যে তোরা এখনকার হিরোদের দেখে দেখিস ভিড় করছে, দাদাকে দেখে কি ভিড় হতো তোরা ভাবতে পারবি না, দেশে বিদেশে সব জায়গায় এরম একটা পার্সোনালিটি ছিল। তো তখন আমি ভাবতাম সবার বাবাকে দেখতে এরম ভিড় করে লোকে আসে, আমার বাবা যে কেউ আলাদা, কোনোদিন বাবা মা কেউ বুঝতে দেননি সেটা, আমার বাবা মা আলাদা সেটা কখনো বুঝতে দেননি। একদম বাড়িতে একেবারে সাধারণ মানুষ। আর বাবা ভীষণ শিকার করতে ভালোবাসতেন,
খুব শিকার করতে ভালোবাসতেন। তো আমাদের প্রত্যেক শনিবার আমাদের লং ড্রাইভে চলে যাওয়া হতো। আচ্ছা। আর বাবা মানে এত বিদেশে থেকে মানুষ, মানে বিদেশেই বেশিরভাগ সময় বাবার কেটেছে সবকিছু, কিন্তু বাবা, আমার মাসির বাড়ি ছিল হাবড়াতে, গুমো হাবড়া। আচ্ছা। তো বাবা ভীষণ পছন্দ করতেন ওইখানে চলে যেতে, ওই মাটির বাড়ি, আর প্রচুর ভিড় হয়ে লোকে দেখতে আসতো বলে। তো আমার মাসি ওই দাওয়ায় যে বাঁশগুলো থাকে তাতে একটা শাড়ি এরকম ভাবে বেঁধে দিতেন, ফ্যান ট্যান কিচ্ছু নেই, হাত পাখা। আচ্ছা। বাবা শর্টস পরে আর একটা ওই ব্যানিয়ান মতো গেঞ্জি, একটা গেঞ্জি পরে বাবা ওই রকম ভাবে চলে যেতেন। সারা দিন ওইখানে ম্যাগাজিন, এত ম্যাগাজিন নিয়ে যেতেন, ওইখানেই আমাদের সঙ্গে গল্প করছেন, ওইখানেই শুচ্ছেন, ওইখানে ওই বারান্দায়। তারপরে আবার আমরা রাত্রে চলে আসতাম। আর কখনো কখনো শিকারে যাওয়া হতো, মানে কোনো জঙ্গলে গিয়ে পাখির শিকার করা হতো। তো একবার আমাদের তখন বড় একটা ডেসোটো গাড়ি ছিল, সাদা ডেসোটো গাড়ি। তো বাবা, দাদা, আমার মামারাও খুব শিকার করতে ভালোবাসতেন, দাদাও খুব ভালোবাসতেন। তো সেইখানে গিয়ে একটা বক মারবেন, সেদিন ঠিক করেছেন, বক মানে বন্দুক নিয়ে যাওয়া হয়েছে, বক মারা হবে। তো বাবা গুলি করেছেন, বক গুলি করেছেন। বকটা না ওপর দিয়ে উঠতে 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 ঠিক গাড়ির ওপরে এসে না একটা ফোঁটা রক্ত, ওই সাদা গাড়ির ওপরে, বনেটের ওপরে একটা ফোঁটা রক্ত পড়লো। বাবা সেদিন থেকে বললেন, আর আমি শিকার করব না। তো মানে ওইটাতে এত বাবার মনে লেগেছিল, রক্তটা হয়তো অনেক জায়গায় পড়েছে, কিন্তু ঠিক গাড়ির মাঝখানে এসে ওই রকম ভাবে একটা ফোঁটা রক্ত, ওই সাদা জায়গাতে, সাদা গাড়িটাতে একটা ফোঁটা রক্ত, বাবার ওটা ভীষণ মনে লেগেছিল। বাবা বললেন, আমি আর মারবো না, আর কোনোদিন শিকার করব না। তো তার আগে ভীষণ, আর বাবাকে জন্তু জানোয়ার, বাচ্চারা আর জন্তু জানোয়ার এত ভালোবাসতো বাবাকে, মানে বাচ্চারা তো মানে না বাবার দিকে না গো করে তাকিয়ে থাকতো, বাবার দিকে, মানে কি কোনো, মানে ওদের নড়াচড়া বন্ধ হয়ে যেত, একদম এরকম। মানে তার আগে হয়তো ছটফট করছে, বাবাকে দেখলেই, মানে ছোট্ট বাচ্চারা, কোলের বাচ্চা, বাবাকে দেখলে চুপ, একেবারে একদম চোখের দিকে চুপ হয়ে যেত। আর পাওয়ারটা ছিল একটা কি অদ্ভুত পাওয়ার, এটা অনেকের মানে হয় যে তাকে দেখলেই বাচ্চারা খুব শান্ত। হ্যাঁ, আবার জন্তু জানোয়ার মানে কি ট্রেনিং দিতেন, মানে ভাবা যায় না জন্তু জানোয়ারকে। আমাদের একটা কুকুর ছিল, তার নাম ছিল বেটি। সেই কুকুরটা 42 জনকে কামড়েছিল। বাবা। হ্যাঁ, মানে আমার মা বাদ যায়নি, আমার দাদা বাদ যায়নি, আমার মানে কেউ বাদ যায়নি, শুধু আমি, বাবা, না দাদাকে কামড়ায়নি, আমি, বাবা, দাদা, এই 3 জন বাদ গেছিলাম। আর সবাই 2 বার 3 বার করে কামড় খেয়েছে, 42 জনকে কামড়েছিল। সেই কুকুরকে কোনোদিন আমরা কিছু শেখাতে পারলাম না, কিন্তু সেই কুকুরকে বাবা শিখিয়েছিলেন। আমাদের একটা ঘরেই তখন এসি ছিল। আচ্ছা। আমাদের কোনো রকম বাড়তি বিলাসিতা কোনো দিন ছিল না। তো ওই একটা ঘরে এসি ছিল, বাবা যখন এসি চালাতেন তখন আমরা সবাই ওই ঘরে শুতাম, সবাই একসঙ্গে। তো এইরকম ছিল যে আমরা সবাই একসঙ্গে, মানে তাই বলে যে প্রত্যেক ঘরে এসি লাগালেই লাগানো যেত, কিন্তু মানে ওইটা করা হয়নি। ওই একটা ঘরে এসি, সবাই একসঙ্গে, হ্যাঁ যতটুকু প্রয়োজন ততটুকু একসঙ্গে সবাই মিলে আমরা শুতাম। তো ও এসে, ওই 2 পাল্লার দরজা ছিল, তো বেটি এসে, ওই কুকুরটি এসে, ও
ওকে সেখানে দরজা খচখচ খচখচ করতো, ও ঠান্ডায় শুতে ভালোবাসতো, তো দরজা খচখচ করতো, তো বাবাকে প্রত্যেকবার উঠে গিয়ে দরজা খুলে দিতে হতো, আবার ও ঢুকতো, বাবাকে আবার দরজা বন্ধ করতে হতো। বাবা ওকে শেখালেন দরজা কি করে খুলবে। একটা দড়ি লাগিয়ে দিলেন, একটা দড়িতে কবজাতে একটা দড়ি লাগিয়ে তার মধ্যে একটা ওই খবরের কাগজ এরম পুটলি করে সেটাকে সুন্দর করে একটা নিট বলের মতো করে সেইটাকে ওই দড়ির সঙ্গে লাগিয়ে ওকে শেখালেন, যাকে কিচ্ছু শেখানো যায়নি, যে 42 জনকে কামড়েছে, তাকে বাবা শেখালেন মুখ দিয়ে কি করে দড়িটা টেনে দরজাটা খুলবে। এবার সে তো শিখে গেল দরজা খোলা, এবার দরজা খুলে তো দরজাটা খোলাই থাকছে, বন্ধ তো আর হচ্ছে না, দুপাল্লার দরজা তো এও হয় না, ওই ডোর ক্লোজার ওই রকম থাকে না। এবার বাবা ওকে শেখালেন অন্যদিকে আরেকটা কড়া লাগিয়ে আরেকটা দড়ি দিয়ে ওইরকম বল করে দিলেন, সে টেনে দরজা খুলতো, আবার ওই দিক থেকে এসে ওইটা দিয়ে টেনে দরজাটাকে বন্ধ করতো। বাবা মানুষের মতো একদম, মানে এইটা সে এইরকম ধৈর্য বাবার। আর বাবা আমাকেও ভীষণ মজার করতেন, উট চিংড়ে হয় না, ক্রিকেট যেগুলো, উট চিংড়ে কোথাও পেলে সেইটাকে সুন্দর একটা বাক্স করে আমার কাছে, তার মধ্যে ফুটো করে যাতে সে নিঃশ্বাস নিতে পারে, তার মধ্যে ঘাস টাস দিয়ে আমাকে বাবা দিতেন, যে একে বসে বসে একে দেখ এ কি 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 করে, মানে এই যে অবজার্ভ করা। মানে আমি তো বলছি আমার বাবা মার কাছ থেকে আমি যা শিক্ষা পেয়েছি, এই যে মার মানে সাংঘাতিক একটা স্ট্রিক্ট ব্যাপার, আর বাবার এই যে মাও ভীষণ ভালোবাসতেন, স্নেহ ভালোবাসা দুজনের মধ্যে অফুরন্ত ছিল, কিন্তু ওই যে ব্যাপারটা সেইটা এত ব্যালেন্স ছিল, এত, তার জন্যই বোধহয় মানে এখন যতটুকু মানে আমি কিচ্ছু করি সেটা হচ্ছে আমার বাবা মা, আমার সত্য সাই বাবা, বাবা শিরডি সাই বাবা, আর আমার স্কুলের টিচাররা। মানে আমি যে কি বলবো, আমি মানে যখন এই যে টিচার্স ডে বা গুরু পূর্ণিমা হয়, আমি না প্রত্যেককে মনে করি, শুধু বাবা মাকে না, শুধু সাই বাবাকে না, তাদের তো মনে করি, কিন্তু মানে প্রত্যেককে যার কাছ থেকে একটা কিছু শিখেছি, কোনো কিছু, সে মানে সেলাই হোক কি যে কোনো জিনিস, একটা ছোটখাটো জিনিসও যদি কারোর কাছ থেকে একদিন শিখলাম, আমি তার কথাও মনে করে তাকে আমার মানে আমার প্রণাম জানাই। যে আর এই বাবা মার মানে এই ব্যালেন্সটা মানে ভাবা যায় না। বাবার গল্প বলতে আরম্ভ করলে আমার শেষ হবে না, মানে এত গল্প, এত গল্প। আমার বন্ধু ছিলেন আমার বাবা, এইটা খুব দরকার। আমার বন্ধু আমার বাবা। আমার যখন বাপিদার সঙ্গে মানে চন্দ্রোদয়ের সঙ্গে যখন আমার ছোটবেলায় একটা ভীষণ মানে ওই ছোটবেলার একটা হয় না, আমার তখন 10-11 বছর বয়স, তখন একজন আমাদের পাড়ায়, তার বোধহয় বয়স তখন 11-12 হবে, আর আমার 10-11 এরকম হবে। তো ওই যে তখনকার একটা ভীষণ পবিত্র ভালোবাসা হয় না, সেই রকম একটা ছিল। তখন ভালোবাসার মানে জানতাম না, ভালোবাসা কি সেটা জানি না, তো ভীষণ ভালো লাগতো। এবং সে একজন নামকরা একজনের ছেলে, আমাদের পাড়ায় থাকতেন। তো এবার আমি কিন্তু মাকে ভয় পেতাম, মাকে বলিনি, বাবাকে কিন্তু গিয়ে বলেছি, বাবাকে বলতে পেরেছি। এবার বাবাকে আমি তারপরে, সে কলকাতার বাইরে
মিলিটারি স্কুলে, সৈনিক স্কুলে তাকে পড়তে পাঠানো হলো। সে সেখান থেকে পালিয়ে এলো। পালিয়ে এসে হঠাৎ একদিন দেখছি আমাদের পাড়ার সামনে একটা মিষ্টির দোকান ছিল, সেখানে সে দাঁড়িয়ে। আমি তো অবাক হয়ে গেছি। সে ইশারা করে আমাকে, কোনোদিন কথা বলিনি কিন্তু তার সঙ্গে, কথাও মানে বলার কোনো কারণ, আমি তো বেরোতাম না। আমার এক বন্ধুর বাড়ির পাশে ওনারা থাকতেন, তো বন্ধুর বাড়িতে গেলে একটু দেখা হতো। তো ও আমাকে চুপ 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 করে বলেছে চুপ করে থাকতে। তারপরে ওর বন্ধু বান্ধবরা ছিল সব ওই দারোয়ানের বাচ্চারা, এরা ওরা, তো তার হাত দিয়ে একটা চিরকুট লিখে পাঠালো, আমি স্কুল থেকে পালিয়ে এসছি, হস্টেল থেকে পালিয়ে এসছি, কাউকে বলবে না। এবার আমি তো চিঠিটা নিয়ে আমার বাবার কাছে যাওয়া, বাবাকে বললাম, বাবা ও তো হস্টেল থেকে পালিয়ে এসছে, ওকে আমাদের বাড়িতে কোথাও লুকিয়ে রাখা যায় না? মানে এতটাই ইনোসেন্ট, মানে ব্যাপারটা এতটাই একটা মিষ্টি, একটা ইনোসেন্ট ব্যাপার, ওকে আমাদের বাড়িতে কোথাও লুকিয়ে রাখা যায় না? তো বাবা বললেন, না এটা তো ঠিক হবে না, কারণ ওরও তো বাবা মা আছে, আর এইরকম ভাবে লুকিয়ে এসছে, ওকে যদি আমাদের বাড়িতে রেখে দিই ওর বাবা মা খুঁজে পাবে না, ওনারা না পেলে ওনারা কষ্ট পাবেন, তো আমরা তো রাখতে পারি না, ওকে ওকে ওর বাড়িতে চলে যেতে হবে। আমার তো কি কষ্ট, কান্না, ভীষণ কষ্ট পেয়েছি। এবার বাবা, আমি মানে ওকে দেখলেই নাকি আমি ভীষণ খুশি হয়ে যেতাম, তো বাবা বলতেন ও হচ্ছে আমার ভিটামিনের গুলি, মানে ভিটামিনের মতো ফ্রেশ হয়ে যেতাম। তো ওর ডাকনা, ওকে বাবা একটা কোড নাম দিয়েছিলেন ভিটা, ভিটামিনের ভিটা। আচ্ছা, ভিটা। তো এটা বাবার আর আমার মধ্যে এই এই নামটা জানা ছিল, মানে ভিটা, মা জানতেন না কে ভিটা কি। তো বাপিদার সঙ্গে যখন আমার আলাপ হলো, বাপিদা আমাকে যত চিঠি লিখতেন, বাপিদা ভীষণ ভালো চিঠি লিখতেন, যত চিঠি লিখতেন সেগুলো বাবার কাছে লুকানো থাকতো। বাহ। সেগুলো বাবার কাছে একটা পুটলি করে বাবার কাছে রাখা থাকতো, বাবা কিন্তু দেখতেন না, আমি বাবাকে পড়ে শোনাতাম। হ্যাঁ, এবং আমি বাবাকে বলতাম, আচ্ছা বাবা, মা এত বকেন এইগুলোর জন্য, তুমি বকো না তো? তো মা বলতেন, আমরা যদি দুজনেই বকি তাহলে তুমি দুজনের থেকেই লোকাবে, তো সেই জন্য তুমি, হ্যাঁ তুমি আমাকে বলছো, যদি দেখি তুমি কোনো অন্যায় করছো তখন আমিও তোমাকে বারণ করব, কিন্তু যতক্ষণ দেখছি তুমি কোনো অন্যায় করছো না, ঠিক আছে। তো সেই জন্য আমি সব গিয়ে বাবাকে বলতাম। আর মানে মার ভীষণ, মানে তখন স্কুলে পড়ছি, মার খুব আপত্তি ছিল যে স্কুলের পড়ার সময় এইসব কি, হ্যাঁ, এরকম। তো আর বাবা মানে কি করে আমাদের দুজনকে দেখা করিয়ে দেবেন, বাপিদার সঙ্গে আমাকে দেখা করাবেন, তার জন্য সাংকোস্কোপ হচ্ছিল, তখন বাবার সাংকোস্কোপ হচ্ছিল। বাবা মাকে বললেন, মমু আমার সঙ্গে সাংকোস্কোপ দেখতে যাবে, এদিকে বাপিদাকেও ডেকেছেন। এবার সেই ডেকেছেন, কিন্তু এমন আমি এক্সাইটমেন্টে, এমন হলো যে 104 জ্বর এসে গেল, যা ধুম জ্বর, আমার যাওয়া হলো না, বাবারও মন খারাপ। বাবা গিয়ে বাপিদাকে সারাক্ষণ, বাপিদাকে পাশে বসিয়ে বাপিদাকে সারাক্ষণ বাবা এন্টারটেইন করে গেছেন, সাংকোস্কোপের সবকিছু বুঝিয়েছেন, সবকিছু, মানে এগুলো না মানে বুঝিয়ে বলতে পারবো না যে আমার বাবা কি ছিলেন। এখানে যদি আমি একটা কথা একটু জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে যেটা মানে অনেকটা গল্পই আমরা জানলাম, মানে এটা পুরোটাই আমার তো অনেকেরই অজানা ছিল, তো সেটা যেমন জানলাম, আমি একটা কথাই জিজ্ঞাসা করব যে যেহেতু একজন শিল্পী বাবা, এবং তুমি নিজে একজন শিল্পী, এবং আমরা যেটুকু শুনেছি যে স্যারের কোনো মানে প্রথাগত শিক্ষাও নাচের সেরকম ভাবে ছিল না, নিজের ফর্মটা উনি নিজে তৈরি করেছিলেন। তো একজন আজকে যেরকম তোমার কাছে এত মানুষ নাচ শিখতে আসেন, তোমার একটা
ধারাবাহিকতা বা ধারাটা বই নিয়ে যাওয়ার যে কালচারটা যেটা তুমি বহন করছো, তোমার কোনো জায়গায় কি মনে হয় যে একদম একজন না শেখা মানুষ তার ওরকম একটা ফর্ম তৈরি করলেন, এটা কতটা কষ্টের? এটা মানে এটা এটা ভগবান, আমার মা সবসময় বলতেন ভগবান এক একজনকে এক একটা কাজ দিয়ে পাঠান, ভগবান জানেন সে কি কি করবে গিয়ে, ঈশ্বর সেরম ভাবেই পাঠান। মানে রাধাকৃষ্ণন ভীষণ ভালো বলেছিলেন যে বিদেশে চারজনকেই প্রথম যাদের চিনতেন বিদেশকে মানে আমাদের দেশকে বিদেশে পরিচিতি দিয়েছে, সে হচ্ছেন গান্ধীজি মানে পলিটিশিয়ান হিসেবে, রবীন্দ্রনাথ হচ্ছে লিটারারি ওয়ার্ল্ডের সাহিত্য সংস্কৃতির মানে সাহিত্যের জায়গায় স্বামীজি হচ্ছেন, বিবেকানন্দ হচ্ছেন যিনি স্পিরিচুয়াল দিকটা, এবং উদয় শঙ্কর হচ্ছেন যিনি কালচারটাকে, এই আর্ট কালচার এইগুলোকে মানে এই যে বিদেশে সেইটাকে নিয়ে যাওয়া এবং তাদের পরিচিতি দেওয়া, মানে এটা আমার মানে বাবাই প্রথম যিনি সেইটা করেছেন। আক্ষরিক অর্থেই মানে কালচারাল অ্যাম্বাসেডর যেটা আমরা বলি। অ্যাবসলিউটলি কালচারাল অ্যাম্বাসেডর বলতে যেটা বোঝায় বাবা সেইটা ছিলেন। এবং অদ্ভুত ভাবে সব সময় বাবা বলতেন নতুন কিছু ভাব, নতুন কিছু ভাব, আমি যা করে গেছি সেইটাই করিস না, নতুন, কিন্তু তার মধ্যে ভাবতে হবে তুমি ভারতীয়, এই দেশে তোমার শিকড়টা, তোমার ওই মাটির জায়গাটাকে বজায় রেখে সব সময় মানে একটা নিজের একটা সাহস রাখবে, যে যেটা করবে সেটাতে একটা বিশ্বাস রাখো, যা করবে সেটাতে বিশ্বাস রেখে করো, তাহলে সেটা এগোবে। কিন্তু নকল করে, এখান থেকে নকল করে, ওখান থেকে নকল করে এই জিনিস করলে হবে না। তো বাবার যা ক্রিয়েশন, আজকে কল্পনা সিনেমা, আমি এটাতেই লাস্টে আসতে চাইছিলাম, আজকে বাবা সিনেমার কিছু জানতেন না, যার সিনেমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তিনি হঠাৎ কি করে ভাবতে পারলেন, আমি তো সিনেমায় থেকেও আমি একটা ভাবতে পারবো না একটা বই ডিরেক্ট করব। ইনফ্যাক্ট আমার এটাই শেষ প্রশ্ন থাকতো যে কল্পনা যারা আমরা মানে দেখার সুযোগ হয়েছে, সেটা তো একটা অনবদ্য একটা অভিজ্ঞতা, তো সেটা আমরা দেখেছি যে সেটা তো আসলে একটা স্বপ্ন পূরণের গল্প, উনি যেটা ম্যানিফেস্ট করতেন সেটাই মানে বাবার নিজের স্বপ্ন, বাবার নিজের কল্পনা যেটা ছিল সেটাই, এবং সেটাই তিনি প্রতিষ্ঠা করে, এবং তার মধ্যে কি বলা নেই। আজকে যা হচ্ছে, আজকে আমরা খবরের কাগজ খুলে যা দেখছি, যা জানছি, যা পড়ছি, কল্পনাতে সব কিছু বলা, সমস্ত কিছু আছে সেই জায়গায়। এবং ডান্স, এক প্রথম ডান্স ফিল্ম মানে একদমই বেসড অন ডান্স, কিন্তু তাতে অ্যাক্টিং আছে, সবকিছু আছে, এবং মানে কি বিশাল একটা ব্যাপার, মানে কল্পনা থেকে কতজন বেরিয়ে তারা নাম করা অ্যাক্ট্রেস হয়ে গেছে, স্টলওয়ার্ট হয়েছেন, স্টলওয়ার্টস তারা। তো এই জায়গাতে কখনো যে যেহেতু উনি তো মানে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না, তা সত্ত্বেও উনি ওই একটা ছবি তৈরি করলেন, আর তুমি এতদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থেকে তোমারও তো একজন শিল্পী হিসেবে স্বপ্ন আছে, তোমার কখনো মনে হয়নি যে সত্যি একটা স্বপ্ন পূরণের গল্প আমি ডিরেক্ট করি না? তুমি পারবে, কারণ তুমি যারা যারা যে পরিচালকরা তোমাকে নিয়ে কাজ করেছেন ক্যামেরা নিয়ে, তোমার মতো খুঁতখুঁতে কোনো পরিচালকও নয়, সেইখানে তুমি সেটা পারতে। আমি না, আমার ভীষণ, আমার ইচ্ছে করে না তা না, আমার সাহসটা নেই, আমার মনে হয় কি না আরেকটু জেনে নি, আরেকটু জানি, মানে যেটা বাবা কি করে করেছিলেন আমি জানি না, ওই যে বলে না যে মানে ওপর থেকে একটা আশীর্বাদ নিয়ে তুমি জন্মেছেন, সেটা সম্পূর্ণ তোমার উপরেও আছে। আমি আমি
বিশ্বাস করো অতনু, আমি মানে নিজেকে এত ক্ষুদ্র মনে করি, নিজেকে এত ন এটা মানে আমি আমার ভেতরকার কথা বলছি, আমি মানে কোনো লোক দেখানো কথা বলছি না, আমি এত নগণ্য মনে করি নিজেকে যে আমি কেউ না, আমি কিচ্ছু না। আজকে আমার বাবা মা যেখানে, আজকে চারিদিকে যেটা দেখে আমি বড় হয়েছি, তারা এখন বুঝতে পারি তারা কি, একদম তখন তারা কেউ বোঝাননি তারা কি। আমিও কি, আমি নাচতে পারি কি, অভিনয় করতে পারি, আমার বাবা মা আমার সামনে কোনোদিন আমার প্রশংসা করেননি, কোনোদিন না। কিন্তু শুনেছি আমার মা আমার নাচ দেখে চোখ মুছেছেন, অন্যদের কাছে শুনেছি। আমার বাবা অন্যদের কাছে বলেছেন যে মমর এই জিনিসটা, কোনো একটা ভালো জিনিস দেখে বাবা সেইটা বলেছেন, কিন্তু আমার সামনে, যেমন এখনকার অনেক বাবা মা আছেন না যে বলেন আমার মেয়ে এই করেছে, আমার ছেলে এই করেছে, এরা এই এই এইখান থেকে এই তাদের কোয়ালিফিকেশন, কোনোদিন না। যার ফলে আমার সারাক্ষণ মনে হয় আমি কোথাও পৌঁছইনি, আমাকে আরো ভালো করতে হবে, আমাকে আমাকে আরো করে যেতেই হবে, আমাকে করে যেতে হবে, আমাকে নিজেকে আরো মাজা ঘষা করতে হবে সব দিক দিয়ে, নাচ, অভিনয়, মানুষ হিসেবে সব দিক দিয়ে আমাকে নিজেকে আরো আরো ভালো, আরো ভালো, আরো ভালো নিজেকে হতে হবে। এইটা তুমি বোধহয় বলতে পারো। আর আপনাদেরকে এটাই বলবো যে যিনি বলছেন মানুষ হিসেবে তাকে আরো ভালো হতে হবে, তো মোটামুটি বাংলায় যারা আমরা ফলো করি তাকে আমরা জানি যে ভালো মানুষ বলতে গেলে শিল্প জগতে, কালচারাল মানে সেক্টরে ভালো মানুষ বলতে গেলে যাদের নাম আসে তাতে প্রথম 3 জনের মধ্যে তার নাম সবসময় উচ্চারিত হয়। আমরা যারা এতদিন ধরে ওকে দেখছি, আমরা বোধহয় কেন আমি নির্দ্বিধায় বলতে পারি যে বাংলা চলচ্চিত্র জগৎ বা কালচারাল জগতের একমাত্র মানুষ যাকে আমরা কখনো উঁচু গলায় কথা বলতে দেখিনি, একমাত্র মানুষ যাকে কখনো আমরা কারুর কাছে শুনিনি যে তিনি কারুর সাথে রেগে গিয়ে কথা বলেছেন বা দুর্ব্যবহার করেছেন। তো আমরা জানলাম যে তার এই স্বভাব কোথা থেকে এসেছে। আবার সেই ছবির দিকেই আমাদের ফিরে যেতে হয় যে যার কাছ থেকে সবটাই। এবং কমলা শঙ্কর, আমার সৌভাগ্য হয়েছিল যে যেটা দিদিকে আরেকদিন আমরা হয়তো সেই ওর মাকে নিয়ে একদিন বসবো, যেটায় তার যে আঁকা ছবি, একটা এক্সিবিশন হয়েছিল, সেই এক্সিবিশনের নাম হয়েছিল নবজীবন। সত্যি যে একজন মানুষের ক্রিয়েটিভ জায়গাটা কোন জায়গায় পৌঁছালে ওই ছবিগুলো আঁকা যায়। তো সেই রকম একটি বাড়ি, সেই রকম একটি পরিবার যে এরকম একজন মানুষকেই আমাদের সামনে উদাহরণ হিসেবে রাখবে, খুব স্বাভাবিক। এবং মমদির জয় হয়তো এই জায়গাতে, শুধু মমদির বলবো না, মমদি এবং ওর যিনি সারা জীবনের চলার সঙ্গী হয়ে থেকেছেন চন্দ্রোদয় ঘোষ, তাঁর যে ওদের যারা সন্তান তারাও কিন্তু এই ভাবধারাতেই বিশ্বাসী। এটুকুই চাই, ওরা সবাই ভালো থাকুক। আজ এই পর্যন্তই, পরে দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে। নমস্কার।